এক বন ছিল। সেই বনে ছিল এক শিয়াল আর এক বাঘ। শিয়াল ও বাঘের মাঝে ছিল খুব ভালো মিল। কখনো কখনো বাঘ শিকার করে আনতো আর শিয়ালকে তার ভাগ দিত। আবার কখনো কখনো শিয়াল শিকার করে আনতো আর দুজনে ভাগ করে খেত। শিয়াল ভাগ্নে, আজ আমার শরীরটা তেমন ভালো লাগছে না। আজ আমি শিকার করতে যেতে পারবো না। তুই আমার জন্য শিকার করে আনতে পারবি? আরে বাঘ মামা, বনে তো এখন আর তেমন কোনো শিকারই খুঁজে পাওয়া যায় না। আমি বরং এক কাজ করি, আশেপাশে গ্রামে গিয়ে দেখি কোথাও কোনো শিকার খুঁজে পাই কিনা। এরপর শিয়াল যায় মানব বসতিতে। সেখানে গিয়ে সে শিকার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। আরে, কোথাও তো আমি কিচ্ছু পাচ্ছি না। বাঘ মামার জন্য খাবার আমি কোথা থেকে নিয়ে যাব? এভাবে খালি হাতেও তো ফেরা যাবে না। গ্রামের একটু ভেতরে গিয়ে দেখি তো। এই বলে শিয়াল গ্রামের ভেতরে যেতে থাকে আর গিয়ে দেখে, আরে বাহ, এখানে তো অনেক হাঁস মুরগি আছে। এখান থেকে দু একটা হাঁস মুরগি মামার জন্য নিয়ে যাই। তাজা তাজা হাঁস মুরগি দেখে নিশ্চয়ই বাঘ মামা খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তাই করি। এরপর শিয়াল হাঁস আর মুরগি নিয়ে পালিয়ে যায় বনের ভিতরে, আর সেগুলো নিয়ে বাঘের কাছে যায়। বাঘ মামা দেখো, আজকে আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি কি এনেছিস রে ভাগ্নে? আরে বাহ, তাজা মুরগি, আবার হাঁসও আছে দেখছি। দে দে, আমার খুব খিদে পেয়েছে। দে দে, জলদি করে দে। হ্যাঁ মামা, এই নাও। এরপর শিয়াল আর বাঘ মিলে হাঁস আর মুরগিগুলো খেয়ে নেয়। এভাবেই তাদের দিন কাটতো। ভাগ্নে, চল, আজকে তুই আর আমি একসাথে খাবারের খোঁজে বের হই। হ্যাঁ মামা, ওই যে সেদিন আমি যে গ্রাম থেকে এনেছিলাম না, চলো চলো, আজ সেখানে যাই। মানুষরা তো তোমাকে দেখলে ভয়ে পালিয়ে যাবে। কি বলো মামা? যা বলেছিস ভাগ্নে, চল চল, যাওয়া যাক। এরপর শিয়াল আর বাঘ মিলে গ্রামের ভেতরে যায়। বাঘ দেখে গ্রামের সবাই পালাতে শুরু করে। পালাও পালাও, সবাই পালাও, গ্রামের ভেতরে যে বাঘ ঢুকেছে। ধরতে পারলে আমাদের আর রক্ষে থাকবে না। পালাও সবাই পালাও, জীবন বাঁচিয়ে পালাও। দেখলি তো ভাগ্নে, আমাদের রাস্তা একদম ফাঁকা। সবাই যে ভয়ে পালিয়েছে। যা, এখন গিয়ে যা পাস তাই নিয়ে আয়। হ্যাঁ মামা, এক্ষুনি যাচ্ছি। এরপর বাঘ আর শিয়াল মিলে গ্রাম থেকে পশু পাখি ধরে নিয়ে তৃপ্তি করে খেতে থাকে। আহ, প্রাণটা যেন জুড়িয়ে গেল। কতদিন পর যে এভাবে পেট ভরে গেলাম। হ্যাঁ হ্যাঁ মামা, ঠিক বলেছো। মানুষরা তো আমাকে দেখলে লাঠি নিয়ে ছুটে আসে মারতে। ভালো হয়েছে তুমি গিয়েছো। তোমাকে দেখে তো সবাই একদম লেজ গুটিয়ে পালিয়েছে। এখন থেকে তুমি আমার সাথে যাবে, তাহলে রোজ রোজ পেট ভরে খেতে পারবো। এরপর থেকে শিয়াল আর বাঘ মিলে রোজ গ্রামে যেত আর পশু পাখি ধরে এনে খেত। গ্রামের মানুষরা ভয়েতে কিছু করতেও পারতো না। তবে শিয়াল আর বাঘের উৎপাত গ্রামে এখন বেশি হচ্ছে, তাই গ্রামের সবাই খুব রেগে যায়। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। ওই বাঘ আর শিয়াল তো আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। আমাদের সব পশু পাখি শেষ করে দিচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো আমাদের পথে বসতে হবে। বাঘের সামনে যাওয়ার মতো সাহস কার আছে? অত শত বুঝি না, আমরা নিজেরাই আমাদের ক্ষতি করে যাচ্ছি। আজ যখন শিয়াল আর বাঘ আসবে, আমরা সবাই মিলে ওদের ধরবো। আমার বাপু অত সাহস নেই। আমি এসব পারবো না। ওদের ধরার জন্য ভালো কোনো বুদ্ধি খাটাতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। বাঘ আর শিয়ালকে আমাদের ফাঁদে ফেলতে হবে, নয়তো ওদের ধরা অত সহজ নয়। আমরা ওদেরকে বলবো আমাদের মেয়ের সাথে ওদের বিয়ে দেব। তোমার কি মনে হয় এতে কোনো কাজ হবে? তারপর একটা না একটা উপায় ঠিক বের করব। যেমন ভাবনা তেমনি কাজ। আবার যখন শিয়াল আর বাঘ গ্রামে আসে, তখন গ্রামবাসীর একজন সাহস করে বাঘের সামনে যায় আর বলে,
শোনো বাঘ এবং শিয়াল, আমরা চাই আমাদের মেয়ের সাথে তোমাদের দুজনের বিয়ে দিতে। মানে বাঘ ও শিয়ালের সাথে আমাদের কন্যার বিয়ে। তোমাদের কি কোনো আপত্তি আছে? কি মানুষ কন্যার সাথে আমাদের বিয়ে? তোমরা তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম সত্যি বলছি। আমরা ঠিক করেছি এত শক্তিশালী বাঘের সাথে আমরা মেয়ের বিয়ে দেব, আর তার সাথে শিয়ালেরও বিয়ে। না না, আমাদের কোনো আপত্তি নেই। আমার কতদিনের স্বপ্ন সুন্দর একটা মানুষ কন্যাকে আমি আমার বউ বানাবো। তোমরা যত তাড়াতাড়ি পারো আমাদের বিয়ের ব্যবস্থা করো। এই নাও আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য মুরগি, আর আমরা শীঘ্রই তোমাদের জন্য পালকি পাঠাবো গো। তোমরা চলে এসো কেমন? ঠিক আছে, আজ তবে আমরা আসি। বাঘ আর শিয়াল গ্রামবাসীদের চালাকি বুঝতেই পারে না। তারা খুশি মনে বনে চলে যায়। শিয়াল আর বাঘ দুজনেই মহা খুশি, তাদের এবার বিয়ে হতে চলেছে। আর অন্যদিকে গ্রামবাসীরা ওদের জন্য ফাঁদ বানাতে থাকে। অবশেষে গ্রামবাসীরা লোহার ফাঁদ বানিয়ে ফেলে, যা দেখতে পুরো পালকির মতো। আর সেই পালকি তারা বনে নিয়ে রেখে আসে। বাঘ মামা, আরে ও বাঘ মামা, আমাদের জন্য পালকি পাঠিয়েছে। চলো চলো, আমার যে বিয়ে করার জন্য আর তর সইছে না। চলো চলো, আমায় সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি। তো গিয়ে দেখি। কিরে ভাগ্নে, পালকি আবার এমন কেন? লোহার পালকি তো এর আগে কখনোই দেখিনি। আমরা কি কম শক্তিশালী নাকি বাঘ মামা? চলো, এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর বাঘ আর শিয়াল একসাথে পালকিতে উঠে বসে, আর ওঠার সাথে সাথেই পালকির দরজা বন্ধ হয়ে যায়, আর তারা ভেতরে আটকা পড়ে যায়। রে ভাগ্নে, আমরা তো আটকা পড়ে গেছি রে। আমরা আমরা মানুষদের ফাঁদে আটকা পড়ে গেছি ভাগ্নে। আমাদের আর বিয়ে করা হলো না মামা। ও মামা, আমাদের আর বিয়ে করা হলো না গো। শিয়াল আর বাঘ সে ফাঁদে আটকা পড়ে যায়, আর কখনোই সেখান থেকে তারা বের হতে পারে না। এভাবেই মানুষরা বুদ্ধি দিয়ে শিয়াল আর দুষ্টু বাঘের হাত থেকে মুক্তি পায়। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত কখন এসে আমাদের ঘাড় মটকে দেয়। হি 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 হি। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। ও আমার সুন্দরী বউ, হয়েছে হয়েছে, এখন কাজ বাদ দিয়ে আমার পাশে আসি একটু বসো, তোমাকে একটু মন ভরে দেখি। হি 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 হি। আরে আরে, আজ আবার কি হলো? ভালোবাসা তো দেখছি একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে। মনে হচ্ছে তুমি আজ আমাকে প্রথম দেখবে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমারই পাশে। হে হে হে। ওগো, এমন করে বলো না গো তুমি, আমার যে ভীষণ লজ্জা করছে। আসল কথাটা কি বলবে বলো তো দেখি। হ্যাঁ নাও, আমি তোমার পাশে বসলাম। এবার হয়েছে তো? বউ, আসলে আমি আজকের রাতটাই শুধু আছি, কাল সকালে আমি চলে যাব, তাই তোমার সাথে একটু ভালোবাসা রোমান্স করলাম। হি হি হি। ওগো, এসব তুমি কি বলছো গো? তুমি চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? কোথায় আবার নতুন সংসার সাজানোর কথা ভাবছো? হ্যাঁ হাসালে, আরে বোকা বউ, আমি তোমাকে রেখে কোথায় যাব শুনি? আরে আমি তো আমার বন্ধু বানর আর কিংকং এর সাথে নদীর ওপারে যাব মাছ ধরার জন্য, তাই সপ্তাহখানেক বাড়িতে আসতে পারবো না গো। হায় হায় রে, তোমাকে ছাড়া আমি এ কটা দিন কি করে কাটাবো গো? তবে তুমি কিন্তু নৌকোর মাঝখানে বসবে। নদীর অবস্থা তো ভালো না, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হবে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সকাল সকাল তো বেরোতে হবে।
এবার একটু ঘুমিয়ে পড়ো তো। কি ব্যাপার বল্টু, তোর এত দেরি হলো যে? আমরা সেই ভোরবেলায় এসে নদীর ঘাটে দাঁড়িয়ে আছি, আর তোর বুঝি এখন ঘুম ভাঙলো? আমার তো কোনো ঝামেলাই নেই, না আছে বউ, না আছে বাচ্চা, আর না আছে সংসার। যেখানে রাত সেখানেই কাজ। তবে কিংকং দা বল্টু ভাইয়ের বউ বল্টু ভাইকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো আসতে একটু দেরি হয়ে গেল। এই বানর, তুই কি বলতে চাস? বউ তো আমারও আছে নাকি? আমার তো লেট হলো না। আরে তোমার তো বউ সারাদিন তোমার পিঁপড়া ভেবে শিলপাটায় ডলতে থাকে। আরে হয়েছে হয়েছে, এবার তোরা দুজন চুপ কর দেখি। চল, ওই নদীটা আবার পার হতে হবে রে। এমনিতেই তোদের দুজনের জন্য অনেক সময় লস হয়ে গেল। বল্টু ভাই, এবার তো আমরা নদীর মাঝখানে চলে এসেছি, জাল ফেলো দেখি। আরে বানর, তবে নদীর মাঝখানটা অনেক সুন্দর লাগছে রে। মনে হচ্ছে নদীর ওপারে একটা বাড়ি করে সারা জীবনের জন্য এখানেই রয়ে যাই। কিংকং দাদা, জাল ফেলো দেখি। এই বলে তারা নদীতে জাল ফেলে, আর এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। আরে এই বল্টু, সারাদিন তো মাছ ধরে অনেক খিদে পেয়েছে, তাই এখন আমরা কি খাবো রে? তাই গভীর নদীর পাড়ে কি খাওয়া যায় বলো তো দেখি দাদা। বন্ধু বানর, নৌকা থেকে ওই বড় ইলিশ মাছটা নিয়ে আয় দেখি। কিন্তু বল্টু ভাই, ইলিশ মাছ দিয়ে কি করবে? এখানে তো রান্না করার মতো কোনো জায়গায় নেই, চারদিকে শুধু হাওয়া বইছে। আরে আশেপাশে হয়তো কিছু পাবো, চল দেখি। এরপর তারা সবাই ইলিশ মাছটি নিয়ে যেতে থাকে। হ্যাঁ রে বল্টু, এ কোন জায়গায় চলে এলাম রে? বাপরে বাপ, এখানে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত এসে আমাদের ঘাটটা মটকে দেয়। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। এই হারামজাদা বানর, ভয়ে এমনিতেই আমার হাত পা কাঁপছে, তার উপর তুই আমার সাথে টিটকারি মারিস। এই বল্টু চল, এই বাঁশঝাড়ের নিচে আমরা একটু বসি। কিংকং দাদা, তুমি একদম ঠিক বলেছো, এখানে বসে আমরা ইলিশ মাছটা রান্না করব। বাঁশঝাড়ে ইলিশ মাছ রান্না। এরপর বল্টু শিয়াল বাঁশঝাড়ের নিচে বসে ইলিশ মাছ রান্না করে, আর মজা করে তারা তিন বন্ধু মিলে খায়। কিংকং দাদা বানর, এক সপ্তাহ তো হয়েই গেল, এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, নইলে এতগুলো মাছ যে নষ্ট হয়ে যাবে। ইস, কতদিন হলো আমার সোনা বউটার মুখটা আমি দেখি না। বল্টু ভাই, তোমাদের দুজনের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখনই বিয়ে করে ফেলি। এই কয়েকদিনে তো কিংকং দাদা একবারও ভাবির কথা বললো না। এই কথা বলে তারা তিনজন মিলে নৌকায় ওঠে আর বাড়ির পথে যেতে থাকে। ওই দেখো বল্টু ভাই, ভাবি তোমার জন্য ঘাটে অপেক্ষা করছে। একেই বলে দিনের ভালোবাসা। কিংকং দাদা, তোমার বউ হয়তো তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে। আরে বউ, তুমি কি করে জানলে যে আজ আমি আসবো? গো, তুমি যাওয়ার পর থেকে আমি একটা রাতও ঘুমাতে পারিনি গো। তোমার চিন্তায় আমি যে অস্থির, তাই তো আজ ভোরবেলা উঠেই এই নদীর ঘাটে চলে এসেছি। আমার মন বলছিল আজ তুমি আসবে। ভাবি, তোমাদের ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। আহ, কি ভালোবাসা তোমাদের। বানর, কিংকং দাদা, তোমরা ওই মাছগুলো নিয়ে আড়তে চলে যাও, আর হিসেব করে টাকাগুলো বুঝিয়ে নিও, তাহলে আমি বাড়ি চললাম গো। বল্টু, তুই নিশ্চিন্তে বাড়িতে যা, আমি মাছগুলো আড়তে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে ফিরবো। এই বানর, চল দেখি, সারাদিন তো শুধু বকবক করিস। এরপর তারা সেখান থেকে চলে যায়। অনেক দিন আগের কথা, একটা বনের পাশে একটা নদী ছিল, আর সেই নদীতে বাস করত একটা বোকা কুমির। আর ওই বনের ভিতরে ছিল এক চালাক শেয়াল। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য সেই নদীর ধারে যেত, আর তখন কুমিরের সাথে তার কথা হতো। এই কুমির, কেমন আছো ভাই? আছি আছি, আমি ভালোই আছি। তুমি কেমন আছো?
আমিও অনেক ভালো আছি, আর এখন তো খুব ভালো আছি, কারণ এবার আমাদের বাম্পার ফলন হয়েছে, আর সারা বছর খেয়ে দেও যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ভাই বলছি কি, এসো না একদিন ডাঙ্গায় দেখে যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ, আমি ভাবছি একদিন যাব। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতেই যেত, আর শেয়াল তাকে তাদের চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতোই শেয়াল নদীতে পানি খেতে চলে গেল, আর গিয়ে দেখে কুমিরের অনেক মন খারাপ। আর তখন শেয়াল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কুমির ভাই, কি খবর, মন খারাপ মনে হচ্ছে? আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে, এখন তো ঠিক মতো এক বেলারই খাবারই জোটে না। আমি ভাবছি ডাঙায় গিয়ে তোমার সাথে চাষবাস শুরু করতে হবে। তাহলে আর দেরি করছো কেন, চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের তেমন কিছুই জানি না। তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি, আর তাছাড়া আমি তো আছি নাকি, তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি শুধু বুদ্ধি খরচ করব। কুমির শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে ডাঙায় উঠে এলো। শেয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল, জমি ভালো করে চাষবাসের করে তৈরি করলো। আর তখন শেয়াল বলল, কুমির ভাইয়া, চাষবাস যে করবে তা ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নিবে, উপরের অংশ নাকি নিচের অংশ? কুমির তো অনেক চিন্তায় পড়ে গেল, কারণ কুমির জানে আম কাঁঠাল এসব ফল গাছের উপরেই ধরে, তাই সে ফসলে পরের অংশ নিতে চাইলো। আর চালাক শিয়াল বলল, তা ভাই এখন তো আলু চাষের সময়, আর বাজারেও আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে, তাহলে চলো আমরা আলু চাষ করি। কুমির দিক বেদিক চিন্তা না করেই শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে শেয়াল সহ আলু চাষ করলো। কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল, তখন কুমির উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল। আর বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলুর ফসল যে মাটির নিচে হয় সেটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শেয়াল কুমিরের দ্বারায় সব পরিশ্রম করে নিল, কিন্তু ফল ভোগ করলো শেয়াল একাই। এ যাত্রায় কুমির ঠকে গেল। কুমিরেরও খুব রাগ উঠে গেল এবং সে আবার শেয়ালের সাথে দেখা করলো আর বলল, শিয়াল ভাই, চলো আমরা আবারও চাষ করি, তবে যাই চাষ করি এবার কিন্তু আমি মাটির নিচের অংশ নেব। শেয়াল তার কথা শুনে মনে মনে অনেক হাসলো আর বলল, ঠিক আছে, এখন তো ধানের সিজন, ধানের যে দাম, ধানটাই চাষ করা ভালো হবে, চলো তাহলে এবার আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শেয়াল মিলে অনেক পরিশ্রম করে ধানের চাষ করলো, আর দেখতে দেখতে ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেল এবং একটা সময় ধান পেকেও গেল। কথা মতো শেয়াল উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল আর গোড়াগুলো জমিতেই রেখে গেল। কুমির যখন মাটি থেকে ধানের অংশগুলো টেনে টেনে তুললো, তখন দেখলো সেখানে তো কিছুই নেই। সে আবারও চালাক শেয়ালের কাছে ঠকে গেল এবং সে অনেক রাগান্বিত হয়ে গেল। এবার শেয়ালকে ঠকানোর জন্য কুমির বাড়িয়ে চাষাবাদের জন্য তার কাছে গেল। কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো চলছে, তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো, তা আমাকেও সাথে নাও। ঠিক আছে, তুমি সাথে থাকলে তো আরো ভালোই হয়। তবে শিয়াল ভাই, এবার কিন্তু আমি উপরেরটাও নেব আর নিচেরটাও নেব, আর তোমাকে মাঝের অংশটাই নিতে হবে। আর আমার এই শর্তে রাজি হলে তবেই আমি তোমার সাথে চাষবাস করব। এই কথা শুনে তো শেয়াল আবারও মুচকি হাসলো এবং বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, তো এখন তো আখের সময়, তাহলে চলো আমরা আখ চাষ করি, তা বাজারে অনেক দামি, অনেক টাকা আয় করতে পারবো। শেয়াল আর কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময় আখ অনেক সুন্দরভাবে পরিপক্ক হলো। আর একদিন সকালে কুমির আর শেয়াল সেখানে গিয়ে উপস্থিত হলো। শেয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের আর নিচের অংশগুলো বোঝা বেঁধে নিয়ে চলে গেল।
নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো তখন দেখলো সেগুলোর স্বাদ তো নোনতা আর নিচের অংশগুলো তেমন খাবার যোগ্য নয়। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। প্রথমবার ঠকার পরেই সে যদি শিয়ালের সাথে আর চাষবাস না করত তাহলে পরের দুবার এত পরিশ্রম করেও তাকে আর ঠকতে হতো না। এরপর থেকে কুমির আর চালাক শিয়ালের সাথে কোনো চাষবাস করেনি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার আর তাকে বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজ করতে নেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অন রেখো। আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।